কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বন্দরনগরী চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক রাজধানী এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র। পাহাড়, সমুদ্র আর ঘন অরণ্যে ঘেরা নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম প্রাচ্যের প্রবেশদ্বার তথা গেটওয়ে টু দ্য ইস্ট, যা শহরটিকে প্রাচ্যের রানী উপাধি এনে দিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের অবদান অবিস্মরণীয়। শহরের প্রতিটি অলিতে গলিতে আজও মিশে আছে ইতিহাস ও ঐতিহ্যের ঘ্রাণ। তবে সময়ের পরিক্রমায় ঐতিহ্যবাহী এই নগরী আজ নানাবিধ সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। জলাবদ্ধতা, পাহাড় কর্তন, ভূমিধস, অবৈধ অস্ত্র, ভূমি দখল, মাদক, কিশোর গ্যাং নগর জীবনে বিশাল ক্ষত তৈরি করেছে। বিশেষত 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনসাধারণের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছিল। এ ধরনের কণ্টকাকীর্ণ পরিবেশের মধ্যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা ছিল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের জন্য প্রধান চ্যালেঞ্জ। চলমান ওই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়ে জেলা প্রশাসন চট্টগ্রামের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। 18 নভেম্বর দায়িত্ব গ্রহণের পরপরই জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলার সামগ্রিক পরিবেশ স্থিতিশীলতা আনয়নে বিভিন্ন সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা শুরু করেন। 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জেলা প্রশাসক তার পুরো টিমকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন জেলার প্রতিটি প্রান্তে। নির্বাচনে সরকারি কর্মচারীদের প্রতি জনগণের আস্থা ফেরাতে টিমের সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রশাসনিক দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে একের পর এক কার্যক্রম তার হাত ধরে বাস্তবায়ন হতে থাকে। ধীরে ধীরে জেলা প্রশাসন হয়ে ওঠে মানুষের আস্থার জায়গা, সমস্যা সমাধানের কেন্দ্র এবং পরিবর্তনের কার্যকর প্ল্যাটফর্ম। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব অর্পিত হওয়ার পরপরই নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেন ডিসি জাহিদ। জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনী সহ সকলকে এক ছাদের নিচে এনে প্রতিটি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও যে কোনো পরিস্থিতিতে ভোটকেন্দ্রে 5 মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর ভোটকেন্দ্রে পৌঁছানোর প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেয়া হয়। স্বচ্ছতার জন্য প্রতিটি কেন্দ্রে নিশ্চিত করা হয় সিসি ক্যামেরা। একটি আন্তর্জাতিক মানের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ডিসি জাহিদের বার্তা ছিল নো ব্লেম গেম, বা কোনো নাটকের সুযোগ নেই। নির্বাচনে দায়িত্বরত সকলের প্রতি ডিসি জাহিদের বার্তা ছিল কারো প্রতি গোলামি নয়, রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিশ্চিত করতে হবে। কারণ এবারের নির্বাচন হচ্ছে দেশকে জেতানোর নির্বাচন, জনগণের প্রতি সরকারি কর্মচারীদের আস্থা ফেরানোর নির্বাচন। আর একদিন পরেই সেই ঐতিহাসিক ক্ষণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আগেও বলেছি, এটি শুধু নির্বাচন নয়, এটি কোনো ক্ষমতার পালাবদল নয়। আগামী বাংলাদেশের একটা রূপরেখা, যে বাংলাদেশে আমি এবং আপনি এবং আপনার সন্তান, আমার সন্তান নিরাপদ থাকবে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা কমিটেড। আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা আজকে দায়বদ্ধ। আমরা অতীতের সব গ্লানি দূর করতে চাই। আমরা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ফোর্স, আমরা সবাই একই স্ট্রিমে একই স্পিডে কাজ করছি। নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের এ আহ্বানকে সার্থক রূপদান করে একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের জাতীয় নির্বাচন চট্টগ্রামবাসী ও পুরো দেশকে উপহার দেয়া হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে পুরো টিম বিশ্বকে দেখাতে সক্ষম হয় যে আমরাও উৎসব মুখর পরিবেশে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে পারি, যা স্মরণকালের অন্যতম সফল নির্বাচন হিসেবে আজ সারা বিশ্বে বিবেচিত। এদিকে জাতীয় নির্বাচন যখন চলছিল, ঠিক তখনই চট্টগ্রামবাসীর অন্যতম আকর্ষণ ডিসি পার্কের ফুল উৎসবের সময় ঘনিয়ে আসছিল। লক্ষাধিক ফুল নিয়ে প্রতি বছর ডিসি পার্কে আয়োজিত ফুল উৎসব নগরবাসীর সুস্থ বিনোদন, যা ইতোমধ্যেই সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে 140 প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে মাসব্যাপী আয়োজন খুব সহজ ছিল না, কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ডিসি জাহিদ প্রত্যয়ই এক কর্মকর্তার নাম।
নগরবাসীর দাবি পূরণে সারা দেশে ও বিদেশে সারা জাগানো ফুল উৎসবের আয়োজন করেন, যা মানুষের নগর জীবনের ক্লান্তি দূরীকরণে ভূমিকা রাখে। নির্বাচনের সফল আয়োজনের পর জেলা প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জঙ্গল সলিমপুর। দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, সন্ত্রাস ও অপরাধ চক্রের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই অঞ্চল নিয়ে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র ধারণা প্রতিষ্ঠিত ছিল। এই ধারণা থেকে বের হতে এবং জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করতে পূর্বে সংঘটিত অভিযানের ব্যর্থতার ইতিহাস পর্যালোচনা করে নতুন কৌশল অবলম্বন করা হয়, যা ছিল অভিযান চলবে কেবল চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। ডিসি জাহিদের কৌশল ছিল নো ক্যাজুয়ালিটি, যে কোনো মূল্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযানে যে কোনো ধরনের প্রাণহানি ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের মধ্যে দফায় দফায় আলোচনা করা হয়। নিয়োগ করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে কোনো প্রাণহানি ছাড়াই দখলমুক্ত করা হয় জঙ্গল সলিমপুর। মুক্তি পায় প্রায় 1.5 লাখ মানুষ। আমরা 9 মার্চ এখানে সাধারণ মানুষকে তাদের জিম্মি দশা থেকে উদ্ধার করার জন্য একটি সমস্ত বাহিনী, সেখানে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট সহ সকল বাহিনী মিলে প্রায় 4000-এর মতো আমাদের সেই যে অপারেশনের টিমে সদস্যকে নিয়ে আমরা কিন্তু জঙ্গল সলিমপুরে আমরা সেদিন একটা অপারেশন হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেদিনকার যারা অপারেশনে অংশগ্রহণ করেছিল, আমাদের বিশেষ করে র্যাব বাহিনী থেকে শুরু করে তাদের যে এফিসিয়েন্সি তারা দেখিয়েছে, উইদাউট ক্যাজুয়ালিটি তারা জঙ্গল সলিমপুরের যে সন্ত্রাসের অভয়ারণ্যকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষের জীবনে আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত জীবনমান নিশ্চিতে ডিসি জাহিদের নেতৃত্বে সেখানে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা, আবাসন ও উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিনের অন্ধকার ও আতঙ্কের জনপদ ধীরে ধীরে ফিরে পেতে শুরু করে স্বাভাবিক পরিবেশ। এদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও যুদ্ধের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দেয়। জ্বালানি সংকট সমাধানে বিশেষ করে অবৈধ মজুদ, চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় জেলা প্রশাসন। সেই দিক থেকে যারা তেলের ব্যবসা করে তারাও কেন যেন একটু অধিক পরিমাণে একটু মজুদ করে তারা মনে করছে যে এটা আমরা যদি বেশি দিন রাখতে পারি, এরপরে যদি দাম বেড়ে যায় তখন তারা একটা বিজনেস করবে। এই যে একটা অসৎ একটা মেন্টালিটি, যখন তারা এই অসৎ মেন্টালিটিটা তাদের মাথায় এসেছে তখনই কিন্তু তারা এই কার্যক্রমগুলো শুরু করেছে। এবং আমরা যখন এটা বুঝতে পেরেছি আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের মামলা হচ্ছে। জেলা প্রশাসনের স্পষ্ট বার্তা ছিল, অবৈধ মজুতদাররা ব্যবসায়ী নয়, বরং রাষ্ট্রের শত্রু। একটা বড় সফলতা আমাদের এসেছে, সেটি হচ্ছে আমাদের সীতাকুণ্ডে। সেখানে আমরা কালকে 25,000 লিটার ডিজেল আমরা সেখানে অবৈধভাবে তারা এখানে মজুত করে রেখেছিল, তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে 98টি অভিযান পরিচালনা করা হয়েছে। আর আরেকটি বিষয় আমি বলবো যে এই যে মজুতদারি যারা মজুত করছে তারা আসলে কোনো ব্যবসায়ী নেই, তারা আসলে রাষ্ট্রের শত্রু। আর আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যে উদ্দেশ্য করছেন আমরা আপনাদের প্রত্যেককে ধরে ফেলবো। জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলায় 585টি অভিযান ও 78টি মামলা দায়ের করা হয়। জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার করা হয় প্রায় 1,50,860 লিটার অবৈধ ডিজেল। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদারে প্রতিটি ফুয়েল স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ ও ডিজিটাল মনিটরিং এর ব্যবস্থা নিশ্চিত করা হয়। এদিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হস্তক্ষেপে মহানগরের বাকুলিয়া সার্কেলের কয়েক শত কোটি টাকার অধিক মূল্যের 6 একর জমি অবৈধ ইজারার হাত থেকে উদ্ধার হয় গত ফেব্রুয়ারি 2026। পাশাপাশি হাটহাজারী উপজেলার সরকারি ও খাস জমি মিলিয়ে 96 শতক জমি 2026 সালে উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। এদিকে উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের প্রতি উৎসব কেন্দ্রিক মূল্য ছাড় বা
ফেস্টিভ সেল চালুর ঘোষণা আসে। জেলা প্রশাসকের আহ্বানে ব্যবসায়ীর নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের পূর্বে 3 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বিশেষ ছাড় ফেস্টিভ সেল দেয়ার প্রতিশ্রুতি দেন। তো আমরা চট্টগ্রাম থেকেই এই স্লোগানটা শুরু করতে চাই যে চট্টগ্রামেও উৎসবকে ঘিরে আমাদের সেই রেশনাল একটা আচরণ হবে, যাতে সকল পর্যায়ের মানুষ উৎসব করতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের কিছু জিনিসের দাম, যেগুলো মানুষের বেসিক জিনিস উৎসব করার জন্য, সেই ক্ষেত্রে আমরা যদি সেই দাম যে অন্যান্য দেশগুলো যেভাবে করে থাকে, যে উৎসব আসলেই তারা কিছুটা দাম রিডিউস করে দেয়, দাম কমিয়ে দেয়, আমরা সেটি চালু করতে চাই। আপনাদের সহযোগিতা আমি প্রত্যাশা করছি। তারা বলেছেন যে মিনিমাম 3 দিনের জন্য হলেও তারা এই উৎসবকে কেন্দ্র করে জিনিসের দাম বাড়বে না, বরঞ্চ কমবে। আমরা অন্যান্য যে আমাদের বিজেএমএ বিকেএমএ প্রতিনিধি, তারাও বলেছেন যে এটি একটি ভালো উদ্যোগ। আমরা বিশ্বাস করি যে আমরা সকলেই এর সাথে একমত পোষণ করে চট্টগ্রামকে একটা মাইল ফলকে আমরা উত্তীর্ণ করতে চাই আজকে, বা আমরা এই উৎসবকে কেন্দ্র করেই চট্টগ্রাম একটা নতুন অধ্যায়ে সাথে যুক্ত হবে, যে উৎসব আসলে জিনিসের দাম বাড়ে না, উৎসব আসলে জিনিসের দাম কমে, এবং এই ক্ষেত্রে চট্টগ্রাম হবে পায়োনিয়ার। এটি আমরা আজকে যেমন প্রত্যয় ব্যক্ত করলাম, এটি আমরা বাস্তবায়ন করে আমরা দেখাবো। এদিকে গত ঈদে জেপি সনেট নামীয় প্রতিষ্ঠানের কর্মচারীরা যখন বেতন ভাতা পাচ্ছিল না এবং ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবার উপক্রম, ঠিক তখনই জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পদক্ষেপ গ্রহণ করেন। শ্রমিকের স্বার্থে তাদের ন্যায্য পাওনা আদায় ও অধিকার প্রতিষ্ঠায় দেশের ইতিহাসে মালিকের মেশিন বিক্রি করে শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করা হয়। জেলা প্রশাসক বলেন, ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে জিরো এরর অর্থাৎ শতভাগ সঠিক তথ্যে পরিবার নির্বাচন করার ঘোষণা দেন জেলা প্রশাসক। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই ও ডাটাবেজ প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ধারাবাহিক সমন্বয় সভা ও সরেজমিন কার্যক্রম পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 41 নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শতভাগ নির্ভুলভাবে বাস্তবায়ন করা হয়। কৃষি নির্ভর এই বাংলাদেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ ছিল খাল খনন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রম শুরুর নির্দেশনা দেন। মাননীয় প্রধানমন্ত্রীর করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ এই আহ্বানকে সামনে রেখে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম জেলার বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির মাধ্যমে 54টি খাল খননের কার্যক্রম চলমান আছে, যা অত্যন্ত কঠোরভাবে মনিটর করছে জেলা প্রশাসন। এর ফলে এ অঞ্চলে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক পরিবর্তন ও আশার সঞ্চার হচ্ছে। আমাদেরকে তো এই দেশকে বাঁচাতে হলে আমাদের এই কৃষির মতো এত বড় একটা সেক্টরকে কিন্তু আমরা কোনোভাবেই ইগনোর করতে পারবো না। তাহলে সেই কৃষিকে বাঁচাতে হলে আমাদের কি লাগবে? মূল যেটা হচ্ছে কৃষির হৃদয় বলবো, সেটা হচ্ছে পানির প্রবাহ লাগবে। আমরা সেই পানির যদি এনশিওর করতে চাই, ভূগর্ভস্থ পানি যেভাবে নিচে নেমে যাচ্ছে সেটাকে যদি এনশিওর, তাহলে আমাদের যে উপরে যে পানিগুলো আছে, আমাদের বৃষ্টি থেকে যে পানিগুলো আসে, সেই পানিগুলোকে আমাদের ধরে রাখতে হবে। সেই পানি ধরে রাখার জন্য আমাদের মূল যে অস্ত্র, সেটা হচ্ছে আমাদের এই খালগুলো। আপনি আবার দেখেন যে আমাদের এই খালগুলো খনন না থাকার কারণে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকা ফ্লাড হয়ে যাচ্ছে। একদিকে ধরেন পানি ঠিকমতো আমরা ধরে রাখতে পারছি না কৃষির জন্য, আবার অন্যদিকে ফ্ল্যাড হয়ে যে সমস্ত জমিতে কৃষি চাষ হচ্ছে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এই হাওর অঞ্চলের কথা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে এটা একটা সমন্বিত কিন্তু একটা ব্যবস্থাপনায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যে একদিকে আমাদের কৃষিতে পানি সরবরাহ করা এবং পানিকে ধরে রাখা। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করতে নতুন করে স্পোর্টস চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর এ দূরদর্শী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন যেমন নিশ্চিত হবে, তেমনি এর মাধ্যমে স্পোর্টসকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত হবে। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক থাকাকালীন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সফল উদ্যোগ ছিল গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ। সে উদ্যোগের ধারাবাহিকতায় চট্টগ্রামেও শুরু করেছেন বনায়ন কার্যক্রম।
নগরায়নের চাপে হারিয়ে যেতে বসা সবুজ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ডিসি পার্কে 10 সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। 54 প্রজাতির গাছ রোপণের মাধ্যমে শুরু হয় পরিবেশ বান্ধব ও জলবায়ু সহনশীল নগর গঠনের কার্যক্রম। এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলার 50,000 বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা আগামী 18 মে শুরু হবে। ইতোমধ্যে সারা জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। আমাদের সরকারের যে 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা গ্রহণ করেছে, তার সাথে আমরা একত্রিত হয়ে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা চট্টগ্রামের এই ডিসি পার্কে, এই পার্কটিকে আমরা আদর্শ পার্ক হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এখানে যেমন প্রযুক্তির যেমন ছোঁয়া থাকবে, ঠিক তেমনই এখানে একটি শীতল সবুজ একটা পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। চট্টগ্রামের ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির পুনর্জাগরণের লক্ষ্যেও যুগান্তকারী উদ্যোগ হাতে নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা নজরুল স্কোয়ার, ডিসি হিল, কোর্ট হিল ও 0 পয়েন্টে করা হয় অবকাঠামোগত সংস্কার ও নান্দনিক উন্নয়ন কার্যক্রম। বাংলা সংস্কৃতির প্রসারে নজরুল স্কোয়ারে সংস্কার করা হয় উন্মুক্ত মঞ্চ, বসার স্থান, ওয়াকওয়ে, আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন। দীর্ঘদিন অযত্ন ও অন্ধকারে পড়ে থাকা এই সাংস্কৃতিক কেন্দ্র পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয় সাহিত্য চর্চা, শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য। ডিসি হিলেও পরিচালিত হয় সৌন্দর্যবর্ধন, অবকাঠামো সংস্কার, উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজন ও জনবান্ধব পরিবেশ তৈরির কাজ। এ সকল সংস্কারে সংস্কৃতি জগতে শুরু হয় প্রাণচাঞ্চল্য। জেলা প্রশাসকের এমন সংস্কৃতি বান্ধব পদক্ষেপে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংস্কৃতি কর্মীরা। সংস্কৃতিতে আরও বেশি প্রাণ নিয়ে আসতে চট্টগ্রামে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উপলক্ষে 1.5 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা অঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ আয়োজনের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পায় ডিসি হিল। নগরবাসীর কাছে এটি পুনরায় হয়ে ওঠে শিল্প, সাহিত্য ও ঐতিহ্য চর্চার অন্যতম কেন্দ্র। কারাগারে বন্দীদের সাথে পরিবারের মানুষের যোগাযোগের মাধ্যমকে আরও সহজ করতে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ও স্বজনদের দুর্ভোগ লাঘবে চালু হয় আধুনিক ইন্টারকম ব্যবস্থা স্বজন। জেলা প্রশাসক বলেন, বিচারের মাধ্যমে শাস্তি দেবে, কিন্তু বন্দীদের পরিবারকে যোগাযোগ থেকে বঞ্চিত রাখা যাবে না। আমরা আসলে মানুষের কথা বলার অধিকার সেটি আমরা ফিরিয়ে, যাতে সব জায়গায় তারা কথা বলতে পারে, এটি আমরা ফিরিয়ে দিতে চেয়েছি। আমরা প্রত্যাশা করেছি যে আসামি, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, সে যেই হোক, আমরা তার অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া, বিশেষ করে অপরাধী তো সে ভিতরে আছে, কিন্তু তার পরিবারের যারা সদস্য আছে তারা তো অপরাধী নয়, তাদের প্রতি আমরা যতটুকু পারি আমরা সকলেই মানবিক হওয়ার চেষ্টা করেছি। শুধু কারাবন্দী নয়, সাধারণ মানুষের সমস্যা সমাধানে জেলা প্রশাসক সপ্তাহের প্রতি বুধবার মানুষের সমস্যা নিজে শুনে সমাধান দিয়ে থাকেন। শুনানিতে কেউ পেয়ে থাকেন আর্থিক সহায়তা, কেউ বা জমি জমার বিরোধের সমস্যার সমাধান। তবে দেশের একটি বিশাল অংশ তথা রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা সমাধানে বিশেষ মনোযোগ দেন জেলা প্রশাসক। প্রবাসীদের সমস্যা সমাধানে দেশে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি চালু করাও ছিল ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ, যা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা সরাসরি জেলা প্রশাসকের কাছে অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। প্রতি বুধবারের গণশুনানি ধীরে ধীরে হয়ে উঠেছে প্রবাসীদের আস্থার জায়গা। সরকারের গুরুদায়িত্বের পাশাপাশি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া মানবিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে মানবিক ডিসি হিসেবে সারা দেশে ব্যাপকভাবে সমাদৃত। চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়ে বাঁশখালী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আহমেদের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণ, বিধবা রাজিয়া বেগম ও ক্যান্সার আক্রান্ত ইমরানের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা, পটিয়ার মেধাবী প্রতিবন্ধী রানা, দৃষ্টি প্রতিবন্ধী মাফিয়ার উচ্চশিক্ষার ব্যবস্থা নিশ্চিতে আর্থিক সহায়তা প্রদান, প্রতিবন্ধী দম্পতি জীবনের চাকা ফেরাতে অটোরিকশা হস্তান্তর, কন্যা শিশু জন্ম নেয় স্বামী পরিত্যক্তা অসহায় শাহনাজ বেগম শেলিকে সহায়তা প্রদান, শাক বিক্রেতার মেয়ে